সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের এই আলোচনায়। সাথে আসিনি মাসুদ রানা। দর্শক, মধ্যপ্রাচ্য জুড়ে আবার ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধ গিয়ে কোথায় গিয়ে থামবে এটা অনিশ্চিত। কারণ আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই মুহূর্তে ইচ্ছা করলেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাতারাতি এই যুদ্ধ থেকে বের হয়ে আসতে পারবে না। কারণ যুদ্ধের পরিস্থিতি এমন একটা গিয়ে পৌঁছাইছে যে ইচ্ছা করলে ট্রাম্প এই যুদ্ধ থেকে বের হয়ে আসতে পারবে না। তবে কেন বের হয়ে আসতে পারবে না, এর পিছনে এগুলো কারণ আছে। দর্শক, আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। এবং আলোচনা শোনার পরে আপনাদের কাছে যদি মনে হয় হ্যাঁ গঠনমূলক আলোচনা, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে যাবেন। পারলে আপনাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্টসে করে যাবেন। দর্শক, আমরা যেটা বলতেছিলাম যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থেকে খুব সহজেই ইচ্ছা করলে বের হয়ে আসতে পারবে না, যেটা আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। এর পিছনে বেশ কিছু কারণ আছে। সেই কারণগুলো আমরা উল্লেখ করার আগে আপনাদের কাছে আগে একটা বিষয় ক্লিয়ার হওয়া উচিত যে এই যুদ্ধটা পুনরায় শুরু হলো কেন। দেখুন, গত 17 জুন পর্যন্ত যেটা আমেরিকার সাথে ইরানের সাথে একটা স্মারক চুক্তি হয়েছিল, সেই চুক্তিতে কয়েকটি শর্ত ছিল যে আগামী 60 দিনের ভিতরে কোনো দেশকে কোনো উস্কানিমূলক কথা, ইভেন কোনো যুদ্ধে জড়ানো যাবে না। কিন্তু সেই শর্ত ভেঙে 2 সপ্তাহ পেরোতে আমরা দেখলাম আমেরিকা একটি যুক্তি দেখিয়ে ইরানের উপর আক্রমণ করলো। সেটি ছিল হরমুজ প্রণালীতে কোনো বাণিজ্যিক জাহাজের উপর আক্রমণ করেছে ইরানের সামরিক শক্তি। সেটার পাল্টা জবাব দেওয়ার জন্য আমেরিকা ইরানের উপর আক্রমণ করে। বাস, সেটা থেমে গেল 5 তারিখের ঘটনা। থামার পরে গত পরশু দিনে ইরান নাকি আবার কোনো 3টা বাণিজ্যিক জাহাজের উপর আক্রমণ করেছে, যার কারণে অঘোষিতভাবে গত সম্ভবত 7 তারিখের রাত্রিতে ইরানের উপর এক ভয়াবহ আক্রমণ করে। ভয়াবহ আক্রমণ, যে আক্রমণ ইরানের 80টিরও বেশি বিভিন্ন অবকাঠামোমূলক যে প্রতিষ্ঠানগুলো আছে, স্থাপনাগুলো আছে, সেখানে ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ চালায় আমেরিকান সামরিক বাহিনী। এটার পাল্টা জবাবস্বরূপ ইরান পরদিন সকালবেলা অর্থাৎ গতকাল সকাল পর্যন্ত যেটা ঘটনা, ইরান মধ্যপ্রাচ্যে যে মার্কিন সামরিক ঘাঁটি আছে 85টিরও বেশি সামরিক ঘাঁটিতে তারা ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ চালায়, যেটা বাহরাইন, কুয়েতের সর্বসাধারণ মানুষ, সকল শ্রেণীর মানুষ, তারা পূর্বে কখনো এরকম ভয়ঙ্কর আক্রমণ দেখেনি, যেটা গত সকালে হয়েছিল। 85টিরও বেশি সামরিক স্থাপনায় আমেরিকা ইরানের পক্ষ থেকে হামলা করেছিল এবং সেখানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখ, ভালো, আক্রমণ পাল্টা জবাব, শেষ, সেখানেই শেষ। কিন্তু আমরা গতকাল দেখলাম যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ন্যাটো যে সদস্যভুক্ত যে সমস্ত রাষ্ট্রগুলো আছে তাদের বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প একটি বক্তব্য দিচ্ছেন যে আজকে আবার ইরানের পুরে আক্রমণ হতে পারে, সেটা বড় ধরনের আক্রমণ করবে। ডোনাল্ড ট্রাম্প বক্তব্যটা শেষ করতে না করতে রাত্রিবেলায় ইরানের পুর ব্যাপকভাবে আমেরিকান সৈন্যবাহিনী তারা আক্রমণ করেছে। এই আক্রমণের ফলে ইরানের 8 সেনা নিহত হয়েছে এবং সেটার পাল্টা জবাবস্বরূপ এখন ইরান কোন হামলা করে বা কোন পরিস্থিতি গিয়ে কোথায় গিয়ে থামবে, কি ধরনের হামলা হতে পারে, সেটা এখন মানুষ বেশ আতঙ্কিত। বিশেষ করে বাহরাইন, কুয়েত, এই সমস্ত রাষ্ট্রগুলো বেশ আতঙ্কিত এবং এর এলাকার সর্বসাধারণ যে জনগণগুলো আছে তারা বেশ আতঙ্কের মধ্যে আছে যে কি ধরনের ভয়ঙ্কর হামলা হয়তো বা ইরানের পক্ষ থেকে হয়ে যেতে পারে। আমি যতক্ষণ পর্যন্ত এই ভিডিও রেকর্ড করছি এতক্ষণ পর্যন্ত বড় ধরনের কোনো আক্রমণের এখনো ঘটনা ঘটেনি। তবে ইরান এখন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এর সমুচিত জবাব আমেরিকা পাবে। এবার আসুন আমরা যে কথাটা আমরা বলতেছিলাম যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন ইচ্ছা করলে রাতারাতি তিনি এই যুদ্ধ থেকে বের হয়ে আসতে পারবেন না, যেটা আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই মুহূর্তে। তার ভিতরে অন্যতম কিছু কারণ আছে। এখানে কারণগুলোর মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে হলো, যদি যুক্তরাষ্ট্র এখন যুদ্ধ থামিয়ে ইরানের সাথে একটা সমঝোতার টেবিলে বসতে চায়, তাহলে ইরান তার যে জটিল জটিল শর্তগুলো আছে সেই জটিল শর্তগুলো থেকে কখনোই তারা সরবে না। এর অন্যতম একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, ট্রাম্প যদি যুদ্ধটাকে কন্টিনিউ করতে চায় তাহলে বড় ধরনের একটা সংঘাতে জড়াতে হবে। আর বড় ধরনের যখন সংঘাতে জড়াবে তখন ট্রাম্প আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে থেকে, পরাশক্তি রাষ্ট্রগুলো থেকে ব্যাপকভাবে চাপ আসতে থাকবে। সেটা তাকে মোকাবেলা করতে হবে, যেটা হয়তো ট্রাম্প সেটা করতে পারবে না। কারণ এই ইরান কেন্দ্রিক যে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে দুই দেশের মধ্যে যুদ্ধ, হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, ইরান যদি স্টপ করে দেয় এটা, তাহলে আন্তর্জাতিক বাণিজ্যে তেলের যে একটা সরবরাহের একটা সমস্যা, জ্বালানি যে সংকট, এটা যখন বৈশ্বিক পরাশক্তি রাষ্ট্রগুলো তখন তারা বুঝতে পারবে যে তেলের সংকট শুরু হয়ে গেছে, তখন তারা ব্যাপকভাবে ট্রাম্পকে চাপ প্রয়োগ করতে থাকবে। তখন বাধ্য হয়ে ট্রাম্পকে কি করতে হবে,
ইরানের কাছে তাদের মাথা নত করতে হবে। মাথা নত করলে ইরান কি করবে? ইরান তার যে শর্তগুলো আছে কঠিনভাবে আরো জড়িয়ে ধরবে, কঠিনভাবে শর্তগুলো দেওয়া শুরু করবে। সেখানে সরি ঠান্ডা লাগার কারণে একটু কথাটা বলতে সমস্যা হচ্ছে। যাই হোক, কথাটা যেটা ইরান কিন্তু ব্যাপকভাবে প্রেসার দিবে তখন, আর সেই সমস্ত শর্তগুলো ট্রাম্পকে অবশ্যই সেটা মেনে নিতে হবে। গেল। তৃতীয় আরেকটি কারণ হচ্ছে যে আমেরিকার আগামী নভেম্বরের দিকে মধ্যবর্তী নির্বাচন, সেই নির্বাচনে ট্রাম্পের যে ভরাডুবি হতে যাচ্ছে সেটা ট্রাম্প অনেকটাই নিশ্চিত। কারণ ইরানের সাথে যদি তারা বড় ধরনের সংঘাতে যায়, ইরান থেকে যদি ব্যাকফুট না আনতে না পারে, তাহলে অবশ্যই সেখানে ট্রাম্পকে জবাবদিহিতার মধ্যে পড়তে হবে। কারণ ইতিমধ্যে ট্রাম্পের যে দল তারা নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে। এখন জনগণের প্রশ্ন যে ইরান যুদ্ধে গিয়ে ট্রাম্প কি অর্জন করে আসলো, এটা সমুচিত যদি জবাব না দিতে পারে বা সঠিক যদি উত্তর না দিতে পারে, সেখানে জনগণের কাছে তা ট্রাম্পকে ভরা ডুবিয়ে মানে পরাস্ত শিকার হতে হবে। বিষয়টি হচ্ছে এখানে বড় একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে ট্রাম্প। এখানে ট্রাম্পের নির্বাচনে ইতিমধ্যে যেটা নেমে আসে 36% তাদের যে জনপ্রিয়তার যে 36% তারা মানে এই পর্যায়ে আসছে ট্রাম্পের দল, শুধুমাত্র ট্রাম্পের এই সমস্ত যে ইরান কেন্দ্রিক যে যুদ্ধগুলো এবং অর্থনীতির যে ব্যাপকভাবে ধস, এর কারণেই জনপ্রিয়তা এত নিচে নেমে আসছে। 34% জনপ্রিয়তা নিয়ে আগামী নির্বাচনে ট্রাম্প কোনোভাবেই চ্যালেঞ্জ করতে পারবে না। সেটা ট্রাম্পের জন্য বড় ধরনের একটা চ্যালেঞ্জ হয়ে পড়ছে আগামী দিনে। কেন যে এই ইরান যুদ্ধ থেকে তিনি বের হয়ে আসতে পারতেছেন না, 3টা বড় শর্ত আমি ধরে দিলাম। আরো কিছু কিছু ব্যাপার আছে এখানে, যে তিনি যদি মধ্যপ্রাচ্য থেকে ইরানের কাছে মাথা নত করে চলে আসে, মধ্যপ্রাচ্যে তার যে একটা আধিপত্য, তার যে একটা সাম্রাজ্য গড়ে তুলছে, সেটা সেখানে থাকবে না। বিশেষ করে যে সৌদি আরবের থেকে সাথে কিন্তু ইতিমধ্যে তার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। কারণ সৌদি আরব তাকে লক্ষ লক্ষ মার্কিন ডলার দেয় শুধুমাত্র তার সিকিউরিটির জন্য। সেখানে নিজের সিকিউরিটি সে যখন নিজেই নিতে পারতেছে না, সেখানে সৌদি আরব কিসের টাকা দিবে তাকে? অতএব সৌদি আরব কিন্তু আমেরিকার এই শর্ত থেকে বা এই চুক্তি থেকে বের হয়ে আসতেছে। কারণ আগামী দিনে ট্রাম্পের সাথে সামরিক চুক্তিতে আসলে কতটুকু তারা থাকবে সেটাকে এখন প্রশ্ন হয়ে উঠে দাঁড়িয়েছে। কারণ সেখানে সৌদি আরবের আকাশপথ কিন্তু ইতিমধ্যে নিষিদ্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের জন্য। কারণ আকাশপথ ব্যবহার করতে দেবে না। ইরানের যে আগ্রাসী তাদের যে পদক্ষেপ, এই হামলার শিকার সৌদি আরবকে নিতে হবে। তো যুক্তরাষ্ট্র সেটা কিন্তু প্রোটেকশন করতে পারে না, যার কারণে তাকে লক্ষ লক্ষ মার্কিন ডলার দেওয়ার কি অর্থ আসে? অর্থ আসে না। তো এই যে পর্যায়ক্রমে প্রত্যেকটা দেশ যখন এখন এই যে বাহরাইনের উপর ব্যাপকভাবে ইরানের পক্ষ থেকে আক্রমণ শুরু হয়েছে, কুয়েতের উপর ব্যাপকভাবে শুরু হয়েছে, এটা ভোগান্তি শুধু কিসের জন্য করতে হচ্ছে? ট্রাম্পকে সেখানে সামরিক ঘাঁটি দেওয়া হয়েছে বিধায়। ইরানের সাথে তো কুয়েত, বাহরাইন, সৌদি আরব এদের সাথে কোনো দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব কার সাথে? যুক্তরাষ্ট্রের সাথে। তো যুক্তরাষ্ট্র যদি এই সমস্ত রাষ্ট্রগুলোকে প্রোটেকশন না দিতে পারে, তাহলে সেই সমস্ত রাষ্ট্রগুলো থেকে যে ট্রাম্পের আধিপত্য সেটা একদম উঠে আসবে। তো এটা একটা বড় ধরনের ফ্যাক্ট এখানে। তো শর্ত কোনগুলা? যে এখানে যদি যুদ্ধে জড়ায় যায় বৈশ্বিক চাপ আসবে। যদি আলোচনার টেবিল আসে, সেখানে ট্রাম্প ইরানের কাছে মাথা নত করে ট্রাম্প ইরানের সবগুলো শর্ত মেনে নিতে হবে। অপরদিকে যদি সামনে যে মধ্যবর্তী নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে যদি ট্রাম্প যদি আগিয়ে যায় বা পিছিয়ে আসে, দুই ক্ষেত্রেই কিন্তু ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের সমস্যা তৈরি হবে। তো আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছে যে এই মুহূর্তে ট্রাম্প চাইলেই খুব সহজে যেমন যুদ্ধে জড়াইতে পারতেছে না, আবার খুব সহজেই ইচ্ছা করলে রাতারাতি যে ট্রাম্প এই যুদ্ধ থেকে বের হয়ে আসতে পারবে সেটাও না। কারণ এখানে একটা অস্তিত্বের বিষয়। আগামী দিনে মধ্যপ্রাচ্য থেকে ট্রাম্পের যে অস্তিত্বহীন হয়ে যাচ্ছে বা অস্তিত্বহীন হয়ে পড়বে, এটা প্রায় নিশ্চিত। এর জন্য ট্রাম্প ইচ্ছা করলে সে খুব সহজেই এই মধ্যপ্রাচ্য থেকে বা তথা ইরান যুদ্ধকে সমাপ্তি করে সে ফিরে আসতে পারবে না। যদি ফিরে আসতে হয়, তাকে অনেকগুলো এখানে ব্যাপার থাকবে, অনেকগুলো কারণ থাকবে। সে কারণগুলোর মধ্যে কারণগুলো তো আপনার সাথে উল্লেখ করার চেষ্টা করলাম। যেটা অন্যতম কারণ হচ্ছে যে ইরানের কাছে মাথা নত করতে হবে। দ্বিতীয় কারণ হচ্ছে যে ভয়াবহ যুদ্ধ জড়াইতে গেলে সেখানে বৈশ্বিক পরাশক্তি রাষ্ট্রগুলোর চাপ আসবে, সেটা তাকে মোকাবেলা করতে হবে। তৃতীয় কারণ হচ্ছে মধ্যবর্তী নির্বাচনে তাকে জনসাধারণের সামনে এবং বিরোধী দলের কাছে তার জবাবদিহি করতে হবে যে ইরান যুদ্ধে গিয়ে তিনি কি অর্জন করতে পেরেছে। এই সব বিষয়গুলো ক্লিয়ারেন্স না দিতে পারলে তো আমেরিকার প্রেসিডেন্ট আগামীতে ভয়াবহ একটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। এবং আমাদের খাঁটি বাংলা যেটা একটা কথা আছে যে ফাটা বাঁশের চিপায় যে পড়ে গেলে তার যে পরিস্থিতি হয়, সামনের দিকে এগিয়ে গেলেও ব্যথা পাবে, পিছের দিকে পিছাইলেও কিন্তু সে ব্যথা পাবে। তো যেখানে আছে সেখানেই থাকতে হবে তাকে। এই যে পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি ইচ্ছা করলে এখান থেকে বের হয়ে আসতে পারতেছেন না, এটাই সবচেয়ে মূল কারণ। দর্শক, আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা কি মনে করছেন যে আমেরিকার প্রেসিডেন্ট কি খুব চাইলেই ইচ্ছা করলে কি সে এই যুদ্ধ সমাপ্তি করতে পারে, অথবা এই যুদ্ধ থেকে বের হয়ে আসতে পারে কিনা? এবং এই যুদ্ধ থেকে যদি বের হয়ে আসে তাহলে তার কি ধরনের সমস্যা হইতে পারে? অথবা যদি তিনি যুদ্ধে বড় ধরনের সংঘাতে তিনি জড়িয়ে যান, সেই ক্ষেত্রে
আমেরিকার কি সমস্যা হতে পারে, অথবা ইরান কি যুক্তরাষ্ট্রের ভয়াবহ আগ্রাসী আক্রমণ থেকে সে নিজেদেরকে রক্ষা করতে পারবে? আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টস করে যাবেন। আর আলোচনা শুনে যদি আপনাদের মনে হয় যে গঠনমূলক, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং পারলে শেয়ার করে যাবেন। এবং আবারও আপনাদের কাছে অনুরোধ করবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।